নাগরিক সংবাদে স্বাগত। সঙ্গে আছি আমি লায়লা নাজনীন। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার এই ভূমিকার ব্যবহার করতে চায় ঢাকা। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ ওই সাক্ষাৎকার বৃহস্পতিবার প্রকাশ করেছে বার্নামা। তিনি বলেন, নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে দোলাচল। কেউ মনে করছেন এটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ, আবার কেউ আশঙ্কা করছেন নিরাপত্তা নিয়ে। বিশ্লেষকরা বলছেন, দোদুল্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণের ভার নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে দ্বন্দ্ব। একদিকে এটি দীর্ঘদিনের গণতান্ত্রিক অধিকার, অন্যদিকে রয়েছে অস্থিরতা আর সহিংসতার শঙ্কা। কোনো ছাত্র সংগঠন বলছে, ডাকসুকে ঘিরেই ছাত্র রাজনীতি পুনরুজ্জীবিত হওয়া উচিত। তাদের মতে এ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে তোলার সুযোগ। অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র রাজনীতি মানেই দখল বাণিজ্য আর সংঘাতের সংস্কৃতি ফিরিয়ে আনা। ডাকসু হচ্ছে যে একটি গণতান্ত্রিক একটি পদ্ধতি, এবং একটি গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থার আমি মনে করি যে সর্বোচ্চ এখানে একটি মাধ্যম। যদিও আগে কি হয়েছে না আমি ওই প্রেক্ষাপটে যাচ্ছি না, কিন্তু ডাকসুর গঠন এবং ডাকসুর বিষয়টা তো এমনই, হ্যাঁ, যে দল মত পথের ঊর্ধ্বে গিয়ে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনটা হচ্ছে, তো সবারই চাওয়া মূলত কিছু কিছু মানুষের দ্বিধাবোধ বা ভেদাভেদ থাকতে পারে, তাদের মতের বিরোধ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতিটা আসলে জরুরি। তো যেহেতু সাধারণ শিক্ষার্থী অনেকেই বলতে প্রায় 90% কিন্তু বলে থাকে যে ছাত্র রাজনীতি দরকার নেই। বিশেষ করে যারা দল করে বা ছাত্র দলে বা ছাত্র শিবিরে বা অন্যান্য দলে যারা আছে, তারাই কিন্তু শুধু ছাত্র রাজনীতি চায়। সাধারণ শিক্ষার্থী কখনোই ছাত্র রাজনীতি চায় না। তবে বিশ্লেষকরা মনে করেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ছেড়ে দিতে হবে। জরিপের মাধ্যমে বোঝা উচিত শিক্ষার্থীরা কি চান। যেহেতু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা আমরা একটা জনমতের উপর ছেড়ে দিতে পারি। আমার কাছে মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। বিশ্ববিদ্যালয় একটা জরিপ করতে পারে যে তারা শিক্ষার্থীরা কি চায়। হল প্রশাসনগুলোকে যদি এম্পাওয়ার্ড করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, তাহলে প্রশাসন ঠিকমতো কাজ করতে পারবে, এবং প্রশাসনকে অবশ্যই তাদের সেই যে যৌক্তিক অথরিটি দিতে হবে যে কোনো শিক্ষার্থী যদি সেটা ভায়োলেন্স করে, কোনো শিক্ষার্থী যদি সেই রুলসগুলো ভায়োলেট করে, সেক্ষেত্রে তাদেরকে পানিশ করা, তাদেরকে জরিমানার সম্মুখীন করা বা তাদেরকে ছাত্রত্ব কেড়ে নেওয়া, এ ধরনের অথরিটি অবশ্যই আমাদের হল প্রশাসনকে দিতে হবে। তাদের মতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে থাকলেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আমার কাছে মনে হয় স্বাধীনতার 55 বছর পরে কেউ বাংলাদেশের বিপক্ষে না। সো এই রাজনীতিগুলো অবশ্যই আমাদেরকে ওভারকাম করতে হবে, আমাদের ফরওয়ার্ড লুকিং রাজনীতির দিকে যেতে হবে। প্র্যাকটিক্যালি যে সিচুয়েশনটা এই মুহূর্তে আছে, সেটা কত বেশি আরও বেশি গঠনমূলক করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন আর নিরাপত্তা নিশ্চিত করার বাস্তবতা, এই দুইই আগামী ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক। শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর আগে যারা অনুমোদন পেয়েছেন তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, তবে তারাও নতুন করে আবেদন করতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে 2 থেকে 3 হাজার কোটি টাকা বিনিয়োগের সক্ষমতা থাকতে হবে লাইসেন্স পেতে চাইলে। সাইদ আরমানের রিপোর্ট। দেশে এখন তফসিলি ব্যাংকের সংখ্যা 61। এর বাইরেও রয়েছে বেশ কয়েকটি বিশেষায়িত ব্যাংক, রয়েছে মোবাইল ব্যাংকিং কার্যক্রমও। তবে দেশের তফসিলি ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। বিগত সরকার ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম প্রসারে আবেদন নেয়, অনুমোদনও দেওয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠানকে। তবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি কোনো প্রতিষ্ঠান। অবশেষে বাতিল করা হয়েছে লাইসেন্সগুলো। এবার নতুন করে আবেদন নেবে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই এর প্রক্রিয়া শুরু হচ্ছে। গভর্নর মহোদয় ইতিপূর্বে কয়েকটি কনসার্ন ডিপার্টমেন্টের সাথে বসে উনি প্রথমেই বলেন যে এই পলিসিটা আমরা যাতে গো থ্রু করি, রিভিউ করি, দেখি কোথাও কোনো অ্যামেন্ডমেন্ট বা কোনো পরিবর্তনের সুযোগ বা প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন হয় দ্রুত যাতে আমরা ওটা
মানে প্রয়োজনীয় সংশোধনী করার পদক্ষেপ নেই এবং শীঘ্রই যাতে আবার আমরা নতুন ফ্রেশ বিজ্ঞপ্তি প্রচার করি। কতটা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হবে তা চূড়ান্ত করেনি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বলছে আগে যারা আবেদন করেছে চাইলে তারাও নতুন করে আবেদন করতে পারবে। পুরো প্রক্রিয়া দ্রুতই শেষ করতে চায় বাংলাদেশ ব্যাংক। যে দুইটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল দুটার কেউই ওই পর্যায়ে যেতে পারেনি, কিন্তু আমাদের বর্তমান ম্যানেজমেন্ট ভাবে যে না, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজন রয়েছে। গভর্নর স্যার যেহেতু এটার সম্পর্কে তার বিশেষ আগ্রহ আছে, যার ফলে গুরুত্ব সহকারে ডিপার্টমেন্ট বিষয়টি বিবেচনা করছে। সাবেক সরকারের সময়ে 52টি আবেদন ছিল আর প্রাথমিক অনুমোদন দেওয়া হয় 8টি ডিজিটাল ব্যাংকের। এবার পুঁজির শর্ত কিছুটা কম থাকলেও 2 থেকে 3 হাজার কোটি টাকা বিনিয়োগে যাদের সক্ষমতা আছে এমন আবেদনগুলোই কেবল যোগ্য বলে বিবেচনা করা হবে। সারা বিশ্বে ব্যাংকিং সেবা যতটা প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে, বাংলাদেশে ততটা হয়নি। এখানে ব্যাংকগুলো যেমন প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় না, আবার গ্রাহকদেরও রয়েছে ভীতি। ফলে ঋণ অনুমোদন থেকে শুরু করে আমানত সংগ্রহ সবকিছুই সম্পূর্ণ হয় কিছুটা জটিল প্রক্রিয়ায়। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। দেশের জ্বালানি খাতে যুক্ত হলো এক নতুন অধ্যায়। শুরু হলো চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে তেল পরিবহন। এতে শুধু খরচই বাঁচবে না, দেশকে প্রযুক্তি নির্ভর আধুনিক জ্বালানি ব্যবস্থার পথ দেখাবে। মন্তব্য জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের। মোহাম্মদ জালালের ক্যামেরায় একে আজাদের রিপোর্ট। বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন, যার সিংহভাগই পরিবহন করা হতো নৌপথে। পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এই মাধ্যম ব্যয়বহুল এবং সময় সাপেক্ষও ছিল। তেল পরিবহনে 180টি ট্যাঙ্কার এবং 50টি ডিপোর ওপর নির্ভর করত বিপিসি। এতে প্রতি বছর ব্যয় হতো প্রায় 400 কোটি টাকা। পাশাপাশি ছিল নদী দূষণের উদ্বেগ। 2018 সালে শুরু হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইন প্রকল্প। একাধিক সফল ট্রায়াল শেষে শুরু হলো সেই প্রকল্পের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম। পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নির্মিত এই প্রকল্পে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। বছরে এই প্রকল্প থেকে আয় হবে 326 কোটি টাকা। এর মধ্যে 90 কোটি টাকা খরচ হলেও কমবে অন্তত 234 কোটি টাকার ব্যয়। সকালে পতেঙ্গাই ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, বছরে প্রায় 250 কোটি টাকা সাশ্রয় করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। কমবে তেল চুরি ও অপচয়। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব হবে। এটিকে জ্বালানি খাতের যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এবং এতে করে আমাদের অনেক পরিমাণে বৈদেশিক অর্থ সাশ্রয় হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অনেক খরচ কমে যাবে। যদিও আমাদের ডিপিপিতে প্রায় 90 কোটি টাকা বলা আছে বছরে খরচ হবে, কিন্তু আমরা হিসাব করে দেখেছি আমাদের অনেক খরচ কম হবে। কীভাবে আমাদের এই দেশকে আমরা জ্বালানি নির্ভরতা কমিয়ে, বাইরের থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা কীভাবে দেশীয় উৎপাদন বাড়াতে পারি, সেজন্য আসলে আমরা সবাই একসাথে কাজ করব। জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকায় 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন শুরু হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে 12 ঘন্টায় 50 লাখ লিটার তেল পৌঁছে যাবে। সময় কমবে অন্তত 36 ঘন্টা। আগে শতাধিক কোস্টাল শিপের মাধ্যমে তেল পরিবহন করা হলেও এখন পাইপলাইনের মাধ্যমে সময় ও খরচ কমে যাবে। এই ব্যবস্থা বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকরী করে তুলবে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। আর্থিক অন্তর্ভুক্তিতে এবার বাড়তি মনোযোগ দিতে চায় বাংলাদেশ ব্যাংক। সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে আনতে চায় ব্যাংকের আওতায়। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে এতে আর্থিক খাতে তারল্য পরিস্থিতির উন্নতি হবে। দেশের সব শিক্ষার্থীকে আনা হবে ব্যাংকিং সেবার আওতায়। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশের জনগোষ্ঠীর বড় একটি অংশের কোনো ব্যাংক হিসাব নেই। সরকারের সবশেষ হিসাব মতে 52% মানুষ যাদের বয়স 10 বছরের বেশি তারা ব্যাংকিং সেবার বাইরে। অথচ বিপুল এই জনগোষ্ঠীকে সেবার আওতায় আনা গেলে বদলে যাবে অর্থনীতির চিত্র। বাংলাদেশ ব্যাংক এবার ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে সেবার আওতায় আনতে চায়, হোক সে যে কোনো বয়সের।
এতে যেমন মানুষের সঞ্চয় আগ্রহ বাড়বে, আবার ব্যাংকিং খাতও গড়ে উঠবে টেকসই কাঠামোতে। এজন্য দেশের সব শিক্ষার্থীদের হিসাব খোলার তাগিদ দেওয়া হচ্ছে। জাস্ট ডাবল করে ফেলতে চাচ্ছি আমরা 6 মাস বা 1 বছরের মধ্যে, এবং এটা ব্যাংকগুলো যাতে তাদের আগ্রহ দেখায় এই কথা বলে যে আজকে যে স্কুল ব্যাংকিং যাদের আছে তারাই কিন্তু 2-3 বছর পর মানে পূর্ণবয়স্ক হবে এবং ফুল প্রেজেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এখন 45 লক্ষ শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং হিসাব রয়েছে। এটি যতটা তাড়াতাড়ি দ্বিগুণ করে 90 লাখ নেয়ার উদ্যোগের কথা বিবেচনা করা হচ্ছে। এর জন্য তাগাদা যেমন দেওয়া হবে, আবার সব প্রান্তিক স্কুলকে কোনো না কোনো ব্যাংকের আওতায় নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা এই স্কুল ব্যাংকিং কার্যক্রমে অনেক দূরে এগিয়ে গেছি, যাতে বর্তমানে যারা বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা ভবিষ্যতে আমাদের সোনালী ব্যাংকের সাথে ব্যাংকিং করবে। এটা কিন্তু ভবিষ্যতে ব্যাংকের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে এবং এখানে আমাদের ব্যাংকিং কার্যক্রমটাও কিন্তু ছড়িয়ে পড়বে এবং ইনক্লুশনটাও কিন্তু এখানে বাড়বে। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে আর্থিক সেবা জোরালো করা গেলে মানুষের জীবনমান উন্নত হবে, বাড়বে সঞ্চয় আগ্রহ, ফলে ব্যাংকের তারল্য যোগান বাড়বে, যা নগদ লেনদেন সীমিত করবে। ব্যাংকগুলো যারা ডিপোজিট নিয়ে হান্টিং করছে এবং একটু কিছুটা ক্রাইসিসে আছে, তাদের ওই ক্যাম্পেইনের কাজ কিন্তু একটু আগে থেকে শুরু হয়ে গেল, যেটা 18 বছরের পরে হলে করার কথা ছিল। আর 13-14 বছর থেকে মানে তারা একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হয়ে গেল। এই কারণে ব্যাংকগুলোকেও আমরা উদ্বুদ্ধ করছি। বর্তমানে স্কুল ব্যাংকিংয়ের বাইরেও কৃষক সহ বেশ কিছু পেশার মানুষের জন্য সহজে ব্যাংক হিসাব খোলার সুযোগ রয়েছে। এসব হিসাব থেকে কৃষক ঋণও গ্রহণ করতে পারেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। কোন দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাক আর না চাক, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামের নতুন দাবি নয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সাবেক আমির অধ্যাপক গোলাম আজম যে দুটি পদ্ধতির কথা বলে গেছেন, পিআর পদ্ধতির নির্বাচন তার একটি। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দুদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল মতিন ও আকবর হোসেন নামে উভয় পক্ষের 2 জন নিহত হয়েছেন। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত 5 জন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, লক্ষ্মীপুর মাঠে ফুটবল খেলা নিয়ে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরাম হোসেনের মধ্যে বাগবিতণ্ডা হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বাগবিতণ্ডার কারণ জানতে আকবরের বাড়িতে উপস্থিত হলে শুরু হয় মারপিট। এতে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের পক্ষের লোকজন পশ্চিম বাংলা বাজারে আকবর ও তার সহযোগীদের ওপর হামলা চালায়, তাতে আকবরের মৃত্যু হয়। সারা বিশ্বের চোখ ছিল আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে। বড় কিছুর আশাও ছিল, তেমন কিছু হয়নি। ট্রাম্প আছেন শান্তি স্থাপন করে নোবেল পাওয়ার চেষ্টায়, আর পুতিন চান ইউক্রেনের মাটি। রাশিয়াকে ইউক্রেনের অংশ দিয়ে দেওয়ার পক্ষে ট্রাম্প। বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত এসেছে। এদিকে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক হয়। ইউক্রেনি যুদ্ধ নিয়ে আলোচনা হয়, কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা আসেনি। পুতিন বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকলে যুদ্ধ হতো না। পুতিন দাবি করেন, বাইডেন তাকে উপেক্ষা করেন, তাই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তিনি ট্রাম্পকে শক্তিশালী নেতা বলেন। বৈঠক ইতিবাচক হয়েছে। ট্রাম্প বলেন, যুদ্ধ শেষের কাছাকাছি, ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে হবে। তিনি জেলেনস্কিকে বলেন, চুক্তি করুন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা গ্যারান্টি দেবে। মেলানিয়া ট্রাম্প পুতিনকে চিঠি লিখেছেন। এতে ইউক্রেনের শিশুদের দুর্দশার কথা উঠে এসেছে। ট্রাম্প নিজে সেই চিঠি পৌঁছে দেন। ইউক্রেনের শিশু অপহরণের বিষয়টিও উল্লেখ আছে। হিলারি ক্লিন্টন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের কথা বলেন, তবে শর্ত, ইউক্রেনের ভূখণ্ড না দিয়ে যুদ্ধবিরতি করতে হবে। পুতিনকে তিনি শত্রু বলেন। বৈঠকে বিশ্বের নজর ছিল
অনেকে যুদ্ধবিরতির আশা করেছিলেন, কেউ শঙ্কিত ছিলেন ইউক্রেনের উপর শর্ত চাপানো হবে, তবে কোনো চুক্তি হয়নি। ট্রাম্প পুতিনের বৈঠক শান্তি আনেনি, ইউক্রেনে যুদ্ধ চলছে। জেলেনস্কির সঙ্গে আরেকটি বৈঠকের সম্ভাবনা, তবে বলাই যায় শান্তির পথ এখনো দূরে। ইফফাত আরা মিথিলা, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।